আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই ই-রিটার্নের মাধ্যমে আয়কর রিটার্ন সাবমিট করা ভালো। তারপরও বিভিন্ন কারণে অনেককেই অফলাইনে আয়কর রিটার্ন সাবমিট করতে হয়। অফলাইনে আয়কর রিটার্ন সাবমিট করার জন্য আমাদের যে অটো এক্সেল ফর্ম যেটা আছে সেটা আপনাকে কিছু বেনিফিট দিবে। এর মধ্যে যদি আমি একটা বলি, এটা হলো একটা সুপার ক্যালকুলেটরের মতো কাজ করবে। দ্বিতীয়ত আমি যদি বলি যে এটা যে রেগুলার যে রিটার্ন আছে আইটি 11 গ ২০২৩ সেই ফর্মটা ফিল আপ এখানে আপনি যদি বিভিন্ন অ আ শিটে ইনপুট দেন তাহলে এটা এই ফর্মটা পূরণ হয়ে যাবে। তার মানে এটা অফলাইন ফর্ম হিসেবে আপনার কাজ করবে। সেই সাথে আমরা যেহেতু এখানে প্রতিটা নিয়মের জন্য এখানে নিয়ম দেয়া থাকে। ঠিক আছে? এই নিয়মগুলো কোনটা করমুক্ত, করযোগ্য এই যে নিয়ম যে আছে প্রতিটা নিয়মেই আপনি যদি বেসিকটা জানতে চান সেক্ষেত্রেও ই-রিটার্নে হয়তোবা আপনার এই বেসিকগুলা বা রুলসগুলো আপনি পাবেন না বা ক্লিক করে ফাংশনগুলো এখানে দেখতে পারবেন না। এখানে যেমন আমরা ফাংশনগুলো দেখতে পারি। তো এইটা হয়তোবা এই রিটেনে দেখা যায় না। এই যে কোনো বেসিক বা রুলসের যদি আপনি ক্লিয়ার আইডিয়া পেতে চান বা আইনের যে আছে আয়কর যে আইনটা আছে তার যে আইডিয়া পেতে চান সেক্ষেত্রেও এই এক্সেল ফর্মটা আপনাকে কাজ সো আপনি যদি মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখেন তাহলে আপনার একটা কমপ্লিট আইডিয়া হয়ে যাবে কিভাবে কিছু সময় ব্যয় করে কিছু ডাটা ইনপুট দিয়েই অফলাইনে আপনি আয়কর রিটার্ন যে ফর্মটা পূরণ করতে পারবেন এবং প্রিন্ট করে নিয়ে এসে আপনি আপনার কর অফিসে যেয়ে জমা দিতে পারেন। এটা বোঝার জন্য আমরা একটা এখানে এক্সাম্পল রেখেছি। আজকের এই আমরা যদি আয়কর রিটার্নের কোন শিটে কি আছে এটাকে ফুললি বোঝার জন্য আমরা এখানে একটা এক্সাম্পল রেখেছি। এখানে একটা বেসরকারি চাকরিজীবীদের জন্য আমরা দেখাই যেহেতু বাট এখানে আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আশা করি প্রত্যেকটা সেক্টরের জন্যই আপনারা ইনপুট দিতে পারবেন। সিমিলার এখানে ফাংশন আছে। তাহলে মূল বেতন আমরা যদি ১ম এ যে তার বেতন থেকে সেলারি থেকে আয় আছে, তাহলে আমরা এই শিটে এসে আমরা কি করব? ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর শিটে আসব। এখান থেকে আমরা চেষ্টা এখানে আমরা প্রাইভেট জবটা সিলেক্ট করলাম। তারপর আমরা মেইনলি এখানে এসে ইনপুটগুলো দিব, তাই না? তাহলে ১ম এ সেলারি থেকে আমরা আয় যদি দেখি, তাহলে তার সেলারি থেকে আয় আছে হলো ৳৭,০৮,৮০০ এভাবে ইনপুট দিবেন। এখানে আপনার ড্যাশবোর্ডে আপনার আউটপুটটা দেখে নিয়ে আসতে পারবেন। তারপর আছে হলো বাড়ি ভাড়া থেকে আয় হলো ৳১,৫০,০০০ হাউস রেন্ট ৳১,৫০,০০০ প্রাইভেট জবের যে সিস্টেমটা আছে সেভাবে আপনারা এখানে ইনপুট দিবেন। আর ক্যালকুলেশন গুলো তো হয়েই যাবে। তারপর আছে হলো পরিবহন ভাড়া হলো ৳২,০০,০০০ এই হয়ে গেল তার টোটাল ইনকামের যে ইনপুট দেখা যাচ্ছে যে তার টোটাল ইনকাম আরেকটা জিনিস মিলাবেন যে টোটাল ইনকামটা মেলে কিনা। ঠিক আছে না? আপনার সার্টিফিকেট টোটাল যত সেটা মেলে কিনা। আর ইনসেনটিভ আছে ৳৫০,০০০ এই যে এখানে দেখবেন যে ইনসেনটিভের একটা ঘর আছে ৳৫০,০০০ বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে প্রত্যেকটা আয়ই হলো করযোগ্য এবং এখান থেকে করমুক্ত হয় ৩ ভাগের ১ ভাগ হিসাবে বা ৳৪,৫০,০০০ যেটা কম সেটার উপর। সো এইভাবে দেখলাম যে তার টোটাল হলো ৳১৪,৫১,৮৪০ তো এখান থেকে যে ৩ ভাগের ১ ভাগ বা আমরা ৳৪,৫০,০০০ দেখা যাচ্ছে যে ৳৪,৫০,০০০ কম। এটা বিয়োগ করার পর তার করযোগ্য আয় হলো ৳১০,১১,৮৪০ তো এইটার জন্য তার দেখবেন যে এখানে কর চলে আসছে করযোগ্য আয় হয়েছে হলো ৬৭,০০০ কর রেয়াত পেয়েছে যেহেতু এখানে তার এই যে প্রভিডেন্ট ফান্ডে তার ইনভেস্টমেন্ট আছে এইজন্য রেয়াত পেয়েছে। মোট প্রদেয় কর বা আদার ইনফরমেশন গুলো চলে আসছে। সো একটার ইনপুট আমাদের এখানে দিলাম। তারপর যেটা আছে উৎসে বেতন, উৎসে কর্তন। আমরা জানি কি উৎসে যেকোনো কর্তন যদি থাকে সেটা আমাদের নিচে ইনপুট দিতে হবে। তো এখানে আমরা দেখলাম যে তার ৳১৫,০০০ উৎসে বেতন কর্তন করেছে। তারপর তার গত বছরে বেতন থেকে অতিরিক্ত কর্তন করেছে হলো ৳৪,০০০ তাহলে আমরা অতিরিক্ত কর্তন করেছে আমরা যদি এই যে অ্যাডজাস্ট অফ ট্যাক্স রিফান্ড যদি থাকে তাহলে এখানে আমরা ৳৪,০০০ দিয়ে দিব। তারপর আমরা এখন যে ফিন্যান্সিয়াল অ্যাসেট তো সেলারি থেকে ইনপুট আমরা গেল। তারপর আমরা দেখলাম যে তার ফিন্যান্সিয়াল অ্যাসেট থেকে তার ইনপুট আছে। তো আমরা এখানে একটু দিয়ে রাখবো। এই যে ফিন্যান্সিয়াল অ্যাসেটে আসবো। এই সিটে আসার পর তার ১ম এ বলছে যে সঞ্চয়পত্র আছে মনোভাব পেয়েছে হলো ৳২,৫০,০০০ তাহলে আমরা সঞ্চয়পত্রের শিটটাতে আসবো। ইন্টারেস্ট পেয়েছে হলো ৳২,৫০,০০০ তো অবশ্যই আপনাকে এখানে কি করতে হবে? এই যে রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ভ্যালু কত এগুলা কিন্তু সব ফিল আপ করতে হবে যদি আপনি অফলাইনে করেন। এটা প্রিন্ট করে নিয়ে আপনাকে দিতে হতে পারে। অফলাইনে হয়তোবা এই ঝামেলাগুলো কম। বাট যদি অফলাইনে করেন ইনফরমেশন যেহেতু দিতে হয় দেওয়ার পর আপনারা প্রিন্ট করে নিয়ে এটা সাবমিট করতে পারবেন। তো ইন্টারেস্ট এত এবং এটার জন্য আমাদের দেখেছি যে ট্যাক্স কেটেছে হলো ২,৫০০ যেটা কেটেছে এখানে দেখবেন যে টিডিএস আছে মানে ট্যাক্স যেটা কর্তন করছে ক্লোজিং ব্যালেন্স যদি বছর শেষেও যদি আপনার এটা থাকে সঞ্চয়পত্রটা বছর শেষে মূল্যবান দেখা যাচ্ছে এখানে ৳১৫,০০,০০০ তার ছিল এখানে ৳১৫,০০,০০০ এখানে আমরা ইনপুট দিব
আর এই বছর ইনভেস্টমেন্ট হয়তোবা এই বছর নতুন কোনো কিছু কিনেছে কিনা, দেখা যাচ্ছে যে 5 লক্ষ টাকার একটা কিনেছে, তাহলে এখানে সে এটা দিতে পারে 5 লক্ষ টাকা। এখন কথা হলো 15 লক্ষ 5 লক্ষ দিলেও কেন? যেকোনো সঞ্চয়পত্র বা যেকোনো বিনিয়োগ আপনি একবার দেখাতে পারবেন। যে অর্থবছর শুধু সেই অর্থবছর। এরপরে যদি অর্থবছর চেঞ্জ হয়ে ওই বছর সাপোজ আপনি দেন নাই, পরের বছর আপনি দিতে পারবেন না। যে ফিন্যান্সিয়াল ইয়ারে আপনার জিনিসটা কার্যকর হয়েছে সেই বছরই আপনাকে এটা দেখাতে হবে এবং একবার দেখাতে হবে। ওকে, তারপর এখানে আমরা ব্যাংক থেকে যদি আসি, তাহলে দেখতেছি ব্যাংকের তার সেভিং অ্যাকাউন্টের এখানে ছিল হলো ইন্টারেস্ট পেয়েছে হলো ৩৫০০ টাকা, ট্যাক্স কেটেছে হলো ৩৫০ টাকা। এই ইনফরমেশনগুলো অবশ্যই দেবেন। ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার দিবেন। ক্লোজিং ব্যালেন্স, চেক বই, ক্রেডিট কার্ড বাবদ যদি কোনো কিছু কেটে থাকে সেটা এখানে দিয়ে দেবে ৪৪৫ টাকা, ৪৫৬ টাকা। সো এভাবে এটা দেওয়া হলো। সেমভাবে আমি ডিপিএস এর যদি দেই, ডিপিএস তার মুনাফা হলো ২৫০০০, ট্যাক্স কেটেছে ৩০০০, ১৫০০ ছিল তার বিনিয়োগ। ওকে, তাহলে আমরা ডিপিএস এ যাব। ২৫০০ পেয়েছিল তার ইন্টারেস্ট, ট্যাক্স কেটেছিল হলো ২৫০ টাকা, ক্লোজিং ব্যালেন্স ছিল তার ৩ লক্ষ টাকা, আর এখানে যে বিনিয়োগ করেছে হলো ১.৫ লক্ষ টাকা। আমরা জানি এটা একটা কি, এটা একটা হলো রিবেটের একটা খাত। তো রিবেটের খাতে আমরা জানি যে ১,২০,০০০ পর্যন্ত তার কি কর অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট। আমরা যদি ক্যালকুলেটরে আসি, দেখব যে এখানে রিবেটের এই ঘরে ডিপিএস এই যে অলরেডি নিয়েছে এত করেছিল, বাট তার অ্যালাওয়েবল হয়েছে ১,২০,০০০। এভাবে কিন্তু হিসাব হচ্ছে। উপরে ডাটাও দেখবেন যে যখন আমরা এটা দিলাম এখানেও কিন্তু ডাটা তার চেঞ্জ হয়েছে। ডিপিএস গেল, তারপর তার লাইফ ইন্স্যুরেন্স ছিল, বছর শেষে মূল্যমান। আরেকটা জিনিস হলো বছর শেষের, অনেকেই কনফিউজড হয়ে যান যে আমি তো আসলে টাকাটা হাতে পাইনি, আমি এটা ইনপুট দিব কিনা। অবশ্যই আপনার ৩০শে জুন যে রকম আপনার প্রপার্টিস যেখানেই থাক, ব্যাংকে থাক, ডিপিএসে থাক, গ্র্যাচুইটিতে থাক, প্রত্যেকটাই কিন্তু কোথায় কত কত আছে শেষ দিন সেটার কিন্তু আপনার হিসাব দেওয়ার জন্য কিন্তু আয়কর রিটার্নটা সাবমিট করা গভর্নমেন্টের কাছে। সেক্ষেত্রে এই প্রত্যেকটারই ইনপুট আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো ডিপিএস আপনি এটার ক্ষেত্রে সার্টিফিকেট চেয়ে নেবেন আপনার যে অর্গানাইজেশনের কাছে এটা আপনি করেছেন ডিপিএসটা বা লাইফ ইন্স্যুরেন্স, বলবেন যে আমি ইনকাম ট্যাক্স জমা দেবো, আমাকে ডকুমেন্টস দেন। ওই ডকুমেন্টসে বছর শেষে যে ভ্যালুটা দেখাবে আপনার সেটা আপনি ইনপুট দিবেন। তাহলে এখানে আমরা দেখলাম যে উনি বছর শেষে তার মানে এটা হলো ৫ লক্ষ টাকা তার পলিসি ভ্যালু। তাহলে আমরা এখানে এসে ইন্স্যুরেন্সের জন্য নিচের যে ঘরটা আছে পলিসি ভ্যালু হলো ৫ লক্ষ টাকা এবং পলিসি নাম্বার, এটা সরি, পলিসি ভ্যালু আপনারা এখানে দেবেন। আমরা জানি পলিসি ভ্যালুর 10% অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট হয়। প্রিমিয়াম দিয়েছিল উনি হলো ৪৫,০০০ টাকা। তো আর এটার 10% হলো তার কত ৫০,০০০ দিতে পারতো, বাট সে পেইড করেছে যা ওই বছরে যেটা পেইড করেছে, যদি পলিসি ভ্যালু 10% পর্যন্ত হয় পুরোটাই অ্যালাওয়েবল, বাট এর নিচে হলে যা করেছে তাই হবে, আর বাট উপরে গেলে 10% উপরে যাবে না। আর ব্যালেন্স ছিল তার বছর শেষে মনে হয় ১ লাখ টাকা। আমরা এখানে ইনপুটটা দিলাম। হ্যাঁ, বছর শেষে হলো ১ লাখ টাকা। আর একটা শেয়ার বাজারে তার ইনপুট আছে ২০,০০০, আর বছর শেষে মূল্যমান আছে হলো ৬,৫০,০০০ এবং তার বিনিয়োগ ছিল হলো ৪০,০০০। আমরা এই ইনপুটটাও দিয়ে দিই। শেয়ার বাজারে ক্যাপিটাল গেইনের আন্ডারে এসে আমরা শেয়ার বাজারের যে ইনপুটটা আছে তার গেইন দেখলাম আমরা ২০,০০০। তাহলে রিলিজ গেইন, অবশ্যই রিলিজটা দিতে হবে, আনরিলিজ কোনো কিছু এখানে আসবে না, গেইনে আসবে না। রিলিজ যদি হয়ে থাকে ২০,০০০, তার আমরা দেখলাম যে বছর শেষে তার মূল্যমান ছিল হলো ৬,৫০,০০০। তো আমরা এখানে ৬,৫০,০০০ দিব, যেটা তার বছর শেষে কস্ট ভ্যালুতে তার ক্লোজিং অ্যামাউন্ট থাকবে সেটা। ওকে, তারপর তার হলো আরেকটা দেখবেন যে এখানে কিন্তু লেখা আছে, হ্যাঁ? কোনো সময় যদি ডিরেক্ট কানেকশন ছুটে যায়, আপনার এই লেখাগুলা দেখে কিন্তু আপনার ওই জায়গাতে এটা অ্যাডজাস্ট করতে পারবেন। আর একটা হলো ৪০,০০০ বিনিয়োগ করেছিল, ইনভেস্টমেন্ট নিয়ে ৪০,০০০, ঠিক আছে? তার মানে দেখবেন এটাতে তার একটা আবার রিবেটের একটা হেল্প হবে। ওকে, ইনফ্রন্ট আমরা দিলাম। তারপর এখানে দেখা যাচ্ছে যে সে একটা ছোট দোকানে বছরে কত তার প্রফিট করে, একটা ছোট দোকান করে ৫,৫০,০০০ টাকা তার প্রফিট, মানে
কেনাটা এখানে নাই। যদি কেনা থাকে ডিটেইলস হিসাব করে দিতে হতো। আমাদের কিন্তু ছোট, ছোট ভিডিও আছে, হ্যাঁ? প্রতিটা সেকশনের জন্য বিজনেস থেকে আয়, শেয়ার বাজার থেকে আয়, এগুলা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে আরো অনেক ভিডিও আছে। সো আপনারা ইন ডিটেইলস বোঝার জন্য ওই ছোট, ছোট ভিডিও, ওই সেগমেন্ট ওয়াইজ ভিডিওগুলো দেখবেন টপিক ওয়াইজ, তাহলে আপনাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আমরা ছোট দোকানের প্রফিট ছিল হলো ৫,৫০,০০০। তাহলে আমরা এখানে এসে বিজনেস প্রফিট, তো একটা হলো যে সাপোজ ওইটা করার জন্য সেল করেছে কত, তারপর কত পারচেজ দিলে আমাদের প্রফিটটা আসতো। আমরা এখানে আপাতত ডিরেক্ট এই ঘরেই আমি দিয়ে দেখালাম। আপনারা বিস্তারিত ভিডিওটা দেখেন। ৫,৫০,০০০ আর তার একটা এক্সপেন্ডিচার ছিল, আমরা দেখলাম যে তার জেনারেল বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স খরচ করেছিল, সে অন্যান্য খরচ করেছিল ২ লক্ষ টাকা, কর্মচারী বেতন বা অন্য ২ লক্ষ। তো এখানে এসে আমরা ২ লক্ষ টাকা তার খরচ দেখাবো। তাহলে দেখা যাবে যে খরচের পর তার যে ইনকামটা সেটা এখানে চলে আসবে। এবং এগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই যে ক্যালকুলেটর শিটে এসে দেখবেন যে এগুলো আপডেট হয়ে যাচ্ছে। সাপোজ এখন এই বিজনেসের যে আমরা ইনপুটটা দিলাম, তো বিজনেসের ঘরে এসে দেখব যে এই যে তার টোটাল ছিল প্রফিট এত, এখান থেকে খরচ হওয়ার পর ৩,৫০,০০০ টাকা করযোগ্য আয় হিসেবে ক্যালকুলেশন হয়েছে। আর তার বিজনেস বাবদ সে ট্রেড লাইসেন্স বাবদ ৩,০০০ টাকা অ্যাডভান্স প্রদান করেছে। সেক্ষেত্রে আমরা জানি ক্যালকুলেটরে এসে যে কোনো ট্যাক্স, ট্রেড লাইসেন্স এখানে আছে, এখানে আমরা দিয়ে দিব ৩,০০০ টাকা সে প্রদান করেছে। ওকে, তারপর কি আছে আমরা দেখি যে তার বাড়ি ছিল একটা ক্যাপিটাল, আর একটা হলো ল্যান্ড বা প্রপার্টি সেলিংয়ের যে অপশনটা, ২২ লক্ষ টাকা বিক্রয় করে এবং উৎসে এত টাকা কর প্রদান করেছে এবং অর্জন মূল্য ছিল ১৮ লক্ষ টাকা। তাহলে এটার ইনপুটটা আমরা এই যে ক্যাপিটাল গেইনে এসে দিব। তো এখানে আছে এই যে ল্যান্ড বা সেলসের জন্য এখানে আছে, এখানে যদি ২২ লক্ষ টাকা হয়, ২২ লক্ষ আমরা সেল করেছে, সেল ভ্যালু প্রথমে দিলাম, আর কিনেছিল এটা ১৮ লক্ষ টাকায়, এটা আমরা এখানে দিলাম। আর এখানে অটোমেটিক তার ওই যে 4% হারে তার ফাইনাল ট্যাক্সটা এখানে শো করেছে, ঠিক আছে? এবং এখান থেকেই মোটামুটি আশা করি সব জায়গায় এটা চলে গিয়েছে, ল্যান্ড ট্যাক্স বা আদার্স যেটা, এটা চলে গিয়েছে, আপডেট হয়েছে। কোনো সময় আপডেট না হলে আপনারা একটু বেসিক জেনে এটা আপনারা আপডেট করে নেবেন। এটা দিলাম আমরা। তারপর তিনি একজন আবার ফ্রিল্যান্সিং করে কিছু ইনকাম করেছে এবং ৫ জন ছাত্রকে প্রশিক্ষণ দিয়ে ৫ লক্ষ টাকা ৫০,০০০ টাকা সে পেয়েছে। তাহলে ফ্রিল্যান্সিং, আমরা এখন আদার ইনকামে যাব। আদার ইনকামের জন্য ডিরেক্ট এখানে যেহেতু আছে, একটা হলো ফ্রিল্যান্সিং করে সে পেয়েছে হলো ৯০,৫০০, ৯০,৫০০, আর ছাত্র থেকে ৫০,০০০। তো এই যে আদার ট্যাক্সেবল, এটা যেহেতু একটা ট্যাক্সেবল ইনকাম, আমরা তাহলে এখানে ৫০,০০০ টাকার ইনপুট দিব। ওকে, দেওয়া হলো। তারপর এখানে যেটা বলেছে তার যে সম্পদের যে বিবরণী আছে সেটা এখানে আছে, ঠিক আছে? তো সম্পদের বিবরণীটা আমরা এখানে ফিল করে রেখেছি একটু ফাস্টার করার জন্য। সো আমরা দেখি এখানে সম্পদের বিবরণীর জন্য অবশ্যই আমাদের কোথায় দিতে হবে, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস এক্সপেন্ডিচার শিটে। এখানে এসে আমরা প্রত্যেকটা তার অ্যাসেটের এখানে ডিটেলস ইনপুট দিয়েছি, হ্যাঁ? তো অ্যাসেট লায়াবিলিটিসের ব্যালেন্সিং নিয়ে আলাদা ভিডিও আছে, আপনারা দেখে নিয়েন। আমি এখানে ইন ডিটেলস পড়ব না, ভিডিওটা অলরেডি বড় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে এসে আমরা কি করব, এখানে তার এই যে ব্যাংক, বিকাশ বা নগদ, এই যে বা আদার ইলেকট্রনিক যে আইটেমগুলো আছে সেটা বাবদ সে যে ইনপুট দিয়েছে সেটার ঘরটা হলো এই যে এখানে ১,৫২,০০০ টাকা, ১,৫২,০০০ টাকা, ঠিক আছে? এখানে ইনপুট সে দিয়েছে। ও তারপর আমরা যদি যাই, তারপর তার প্রভিডেন্ট ফান্ড বছর শেষে যেটা ছিল সেটার ইনপুট এখানে আছে ৪,২৮,০০০। তারপর তার অলংকার বাবদ সে ৪,৫০,০০০ দেখাইছে, সেটা গোল্ডের এখানে আছে। তারপর হলো তার আসবাবপত্র আছে হলো ৪ লক্ষ, ইলেকট্রনিক আইটেম বা ফার্নিচার এগুলো আছে হলো ৬ লক্ষ, টোটাল এখানে ১০ লক্ষ টাকা তার আছে। এখানে আমরা দেখব যে তার গোল্ড তো দিয়েছি, এখানে ১০ লক্ষ আমরা দিয়েছি এই যে ফার্নিচার এবং ইলেকট্রনিক আইটেম। ওকে, তারপর হলো তার দেখা যাচ্ছে যে ৫ শতক অকৃষি জমি আছে, ২৮ লক্ষ টাকা, তাহলে আমরা সেটাও দিয়েছি, যে ২৮ লক্ষ টাকা ইনপুট এখানে দিয়েছি। তারপর ছোট ভাইকে লোন দিয়েছে, ঠিক আছে, ৪,৫০,০০০ আদার লোন, ঠিক আছে? এখানে দেখবেন যে এই যে লোন গিভেন টু আদার্স, এখানে অবশ্যই টিন নাম্বার বা এনআইডি নাম্বার দিতে হবে।
দিয়ে যাকে আপনি লোন দিয়েছেন সেটা এখানে দিয়েছি আমরা। তারপর বিগত আয়বর্ষ শেষে নিট পরিসম্পদ ছিল তার ৭৭,৮০,০০০, সেটাও এখানে আমরা এই অপশনটাতে দিয়েছি, ৭৭,৮০,০০০ আমরা দিয়েছি। সো এইখানে সব দেওয়ার পর আমাদের আরেকটা আছে হলো জীবনযাপন ব্যয় যে এক্সপেন্ডিচার, সেটা আমরা একটু দেখে নিব। তো উনি প্রথমে এখানে দিয়েছে ৫,৫০,০০০, ৫,৫৫,০০০, ওকে। তারপর এখানে তার হাউজিং বাবদ ২.৫ লক্ষ, তারপর তার পার্সোনাল ট্রান্সপোর্ট এক্সপেন্স বাবদ এখানে ব্যক্তিগত খরচ ৫১,০০০, তারপর আছে তার ইউটিলিটি যতগুলো আছে এখানে গ্যাস, পানি, বিদ্যুৎ, মোবাইল, ইন্টারনেট এগুলো সবগুলো যোগ করে তার দেখা যাচ্ছে ৮২,০০০। তার বিভিন্ন বিদেশ বাবদ ২,৪৫,০০০। তারপর হলো উৎসব বা অন্যান্য খরচ আছে হলো ৩,৫৫,০০০। তারপর আমাদের এখানে আগের রিটার্নে গত বছর যে সারচার্জ দিয়েছিল বা কর দিয়েছিল, যেহেতু দিয়েছিল হলো আমরা জানি যে পরে এসে দেয়, ওই বছরে সেটা অ্যাডজাস্ট হয় নাই, সেটা এই বছরে মেনলি করে। এখানে ৩০,০০০। এই টোটাল তার এক্সপেন্স হয়েছে হলো এইটা টাকা। তো এভাবেই আমরা যদি সব ইনপুট দেই, এখান থেকে আমরা যদি রিটার্ন ভিউয়ে আসি, এখান থেকেও আমরা বুঝতে পারবো আমরা যদি এখানে আসি দেখা যাচ্ছে যে তার টোটাল ইনকাম ছিল এত, তার ট্যাক্স পেইড, এটা অবশ্য করযোগ্য আয়, ট্যাক্স পেইড করেছিল হলো এত, ঠিক আছে। আমরা যদি এই ক্যালকুলেটরে আসি তাহলে কিন্তু ইন ডিটেলসটা আমরা দেখতে পারবো যে তার করযোগ্য আয় কত ছিল, কর রেয়াতের পরিমাণ কত ছিল, রেয়াত পরবর্তী তার কর হলো এত, মোট প্রদেয় কর বলতে কি সব মিলে যেটা প্রদেয় করেছে, উৎসে গ্রহণ করেছে হলো ১,০০,০০৯, রিটার্নের সহিত দিতে হবে তাকে ৬৬, এবং মোট প্রদত্ত কর ১,৭৯,০০০। সো এইভাবে এখানে কিন্তু আপনার যদি ডাটাগুলো ঠিক থাকে, ইনপুট বেসিকটা ঠিক, আমার হয়তো কত টাইপিংয়ে যদি ভুল হয়ে থাকে সেটা হতে পারে, বাট আপনি যদি ডাটা ইনপুট দেন এখানে আশা করি সব ক্যালকুলেশন অটোমেটিক্যালি ঠিকভাবে হয়ে যাবে। সো এভাবেই আপনারা আপনাদের বিভিন্ন সোর্সের জন্য ক্যালকুলেশন দিয়ে এখানে যদি করতে পারবেন, এবং কোনো সময় যদি কনফিউশন থাকেন আপনারা সেম জিনিস রিটার্নে ইনপুট দিয়ে দেখবেন যে দুইটা ব্যালেন্সিং বা ঠিকমতো হচ্ছে কিনা। আর একটা প্রশ্ন ছিল আমাদের, এখানে দেখবেন যে অ্যাসেট লায়াবিলিটিসের ক্ষেত্রে এখানে একটা ইন্ডিকেশন আপনাদের সবসময় পাবেন। ইন্ডিকেশনটা সেটা হলো যে শর্টেজ, এখন দেখা যাচ্ছে শর্টেজ অফ তার ফান্ড আউটফ্লো, ঠিক আছে, দেখা যাচ্ছে যে তার ব্যালেন্স হয় নাই, এখানে দেখবেন যে এই যে ফলস আসছে, হ্যাঁ, রং আসছে, যেহেতু আমরা জানি যে সোর্স অফ ফান্ডের হলো ৭ নম্বরে এইখানে যেটা ছিল হলো ৮৭ লক্ষ, এখানে এসে হয়েছে হলো ৮২ লক্ষ আউটফ্লোতে, সোর্সের চেয়ে আউটফ্লো কম। সেক্ষেত্রে আমরা যে প্রশ্ন একটা ছিল যে ক্যাশ ইন হ্যান্ডে কত, এই জিনিসটা আমরা ক্যাশ ইন হ্যান্ডে দিলেই আমার ব্যালেন্স হয়ে যাবে। ওকে, ডান। সো এভাবেই আপনারা খুব সহজেই অটো এক্সেল ব্যবহার করে খুব ফাস্টার আপনি আয়কর রিটার্নের যে ফর্মটা আছে সেটা ফিল আপ করে নিয়ে আপনি কর অফিসে যেয়ে আপনি জমা দিয়ে আসতে পারেন। এখন কোন জিনিসটা আপনি প্রিন্ট করবেন এটা নিয়ে কনফিউশন থাকতে পারেন। আসলে কনফিউশনের কিছু নেই, আপনাকে এই জিনিসটা প্রিন্ট দিতে হবে, ঠিক আছে। মেইন জিনিসটা হলো ফর্মটা আপনাকে প্রিন্ট দিতে হবে। এরপর আপনার কি পার্সোনাল ইনফরমেশন তো সব আছে, এটা লাগবে না। এক্সপেন্ডিচারের ব্যালেন্স এটাও লাগবে না, কেননা এখানে IT10B এখানে আছে। কোনো যদি লেখার আপনার কারেকশন লাগে সেটা করে নেবেন। ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন, এটা আসলে এখানে অনেকগুলো পেজ, আপনার যে কটা লাগে সে কটা আপনি প্রিন্ট দিতে পারেন, বাট এটা প্রিন্ট না দিলেও হবে, ঠিক আছে, ক্যালকুলেশন তারা বুঝে নেবে। তারপর হলো আপনার রিটার্ন ভিউটা, এটাই তো আপনাকে ফুল প্রিন্ট দিতে হবে। অ্যাসেট লায়াবিলিটিস, এখানে যদি কোনো ইনপুট থাকে, ওই যে ডিটেলস যদি থাকে এটা আপনারা প্রিন্ট দিবেন। বাকিগুলোরও যদি আপনার মনে হয় প্রিন্ট সেটআপ আপনি করে নিয়ে আপনি এগুলো প্রিন্ট করে নিয়ে সংযুক্ত করে নিয়ে দিতে পারেন, ঠিক আছে, দেওয়া উচিত। তাহলে তাদের অফলাইনের ক্ষেত্রে যেহেতু ডিটেলস দিতে হয় আপনার বিজনেসের বা আদার্স, এগুলো কিন্তু আপনাকে তখন প্রিন্ট করে নিয়ে দিতে হবে, ঠিক আছে। সো আমি আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা কোনো ইনপুট থাকে, কোনো আপনাদের যে আরও এই ফর্মটা এক্সেলটাকে ডেভেলপ করা কিভাবে যায়, এই টাইপের যদি কোনো আপনাদের পরামর্শ থাকে অবশ্যই আপনারা আমাদেরকে শেয়ার করবেন। আমরা সেই পরামর্শ অনুযায়ী এটা আরও ডেভেলপ করব। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।